আজকে আমি বলবো একটা বিচিত্র বিষয়, সেটা সেটা হচ্ছে থার্ড জেন্ডার, অর্থাৎ যাদের আমরা নপুংসক বলি কিংবা ক্লিব বলি, হিজড়া বলি, এবং তাদের কতটুকু যেসব সামাজিকভাবে আমরা তাদের সঙ্গে যে ব্যবহার করি, এবং উত্তরোত্তর কালে দেখা গেছে যে আমাদের ওই বিরূপ ব্যবহারের ফলে তাদেরও তো ব্যবহার পাল্টেছে, সেটাও বুঝতে পারি। কিন্তু সব কিছু মিলিয়ে আমাদের দেশে থার্ড জেন্ডারকে কিভাবে নেওয়া হয়েছিল আমাদের প্রাচীনকালে, সেটা আমার খুব বলা দরকার বলে মনে করি। এবং যেহেতু 21 সম্ভবত 2021 সুপ্রিম কোর্ট থেকে এটা আইন হিসেবে আসে, এবং সর্বোচ্চ আদালতের যে সমস্ত রায় আমরা শুনি তার মধ্যে সবগুলোই যে খুব ভালো লাগে তা তো নয়, আর অনেকগুলোকেই মনে হয় না যেন এটা ন্যায় বিচারের ফল হলো। কিন্তু তথাকথিতভাবে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন মানেই সেটা ন্যায় বিচার ধরে নিতে হবে। কিন্তু আমাদের ভালো না লাগলেও এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে অন্তত খুব ইম্পর্টেন্ট ছিল যে তারা থার্ড জেন্ডারকে পুরো একটা থার্ড জেন্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এবং তাদের যে সত্তা সেটা একটা হিজিবিজি জায়গায় রাখেননি, খুব পরিষ্কার করে দিয়েছেন। আমার কাছে আরও বেশি এটা ইম্পর্টেন্ট এই জন্যে যে আমাদের যে চিরন্তনী সংস্কৃতি ছিল, যেটাকে আমি প্রাচীন বলে বলার চেষ্টা করছি, যেখান থেকে আমাদের সমস্ত আমাদের কালচারের রুট সেইখানে তাদের কিভাবে দেখা হয়েছে, এটা আমার কাছে ইন্ট্রিগিং, এবং আপনাদের কাছেও খুব ইন্ট্রিগিং লাগবে। আমাদের মনে হয় যে ভারতবর্ষই বোধহয় প্রথম সেই দেশ যেখানে অতি প্রাচীনকালে এই নপুংসক লিঙ্গের একটা আধুনিক সংজ্ঞা তৈরি হয়েছিল, এবং সেটা এমনই একটা শব্দ যেটা আজকের দিনেও সুপ্রিম কোর্টের ন্যায়াধীশ তিনি সরাসরি অনুবাদ করেছেন, দ্য থার্ড জেন্ডার, অর্থাৎ যেটাকে আমরা মহাভারতের অর্জুন অজ্ঞাতবাসের সময়ে তার অজ্ঞাতবাসের প্রয়োজনে যখন সবাই বলছেন যে আমরা কি কি ছদ্মবেশে থাকব, তখন তিনি বলেছিলেন যে আমি তৃতীয়া প্রকৃতির মধ্যে নিজেকে অন্তরিত রাখব, অর্থাৎ নিজেকে আচ্ছন্ন রাখব, ছদ্মবেশ ধারণ করব, তৃতীয়া প্রকৃতি। এখন এই যে তৃতীয়াং প্রকৃতিগত, এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন। লক্ষ্য করে দেখুন, মহাভারতের সেই শব্দটাই কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট তারা ব্যবহার করেছেন দ্য থার্ড জেন্ডার। আমার কাছে এটা গর্বের, কারণ আমি তো মহাভারত নিয়ে খুব সবসময় গর্বিত বোধ করি। আর এই যে জায়গাটা, এর মধ্যে যে একটা অসামান্য দার্শনিক নির্বচন, দার্শনিক একটা কি বলবো ভাবনা আছে, সেটাও কিন্তু মনে রাখার মতো। লক্ষ্য করে দেখুন যে প্রকৃতি শব্দটা হচ্ছে একটা মৌল অবস্থা, তাকে আমরা প্রকৃতি বলি সবসময়। এই যে প্রকৃতি বলি, যেমন কিরকম, যেমন বৃহদারণ্যক উপনিষদের মধ্যে আছে, আমি আগেও হয়তো এই কথাটার উল্লেখ করেছি অন্য প্রসঙ্গে, যেমন আছে যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ম মৃত্তিকেত্যেব সত্যম তত্ত্বমসি শ্বেতকেতু। বলছেন যে এই যে আমরা একটা মাটির তাল দেখছি, সেই মাটি থেকে
মাটির কলস তৈরি হতে পারে, মাটির গ্লাস তৈরি হতে পারে, মাটির থালা তৈরি হতে পারে, মাটির রেকাবি তৈরি হতে পারে, হ্যাঁ, এমনকি সরা তৈরি হতে পারে, আরও অনেক কিছু। বলছেন বৃহদারণ্যক যে সবগুলোই কিন্তু সেটা বিকার। কিসের বিকার? বিকার মানে আর একটা শব্দ ব্যবহার করতে পারি, বিকৃতি। আপনারা ভাববেন যে বিকৃতি মানেই তো, বিকৃতি মানে খুব খারাপ জিনিস, তা কিন্তু নয়। বিকৃতি মানে হচ্ছে মৌল অবস্থা থেকে অন্য রকম। এইটা যেমন আপনি সোনার বিস্কিট, সোনার তাল, সেখান থেকে যেমন হাড়, কেউর, অঙ্গদ তৈরি হয়। এই অঙ্গদ, হাড়, কেউর এটা বিকার বা বিকৃতি, আর সোনার তালটা হলো প্রকৃতি। তাহলে এই যে প্রকৃতি শব্দটা, ঠিক মাটির ক্ষেত্রেও তাই, মাটিটা প্রকৃতি, সেখান থেকে সব জিনিস তৈরি হচ্ছে, সেটা বিকৃতি। এবং লক্ষ্য করে দেখবেন সাংখ্য দর্শনের যে বিশাল ভাবনা, সেখানে মূল কথাটাই হলো মূলা প্রকৃতির অবিকৃতি। মূল যে প্রকৃতি সেটা অবিকৃতি, সেটা বিকারহীন। এটা ভেবে দেখার দরকার যে এই যে প্রকৃতি আর বিকৃতি শব্দ একই সঙ্গে ব্যবহার হলো, তাহলে মূল যে প্রকৃতি তাতে বিকার নেই। তাহলে এই যে তৃতীয়াং প্রকৃতিগত, এর মধ্যে একটা বিশাল দার্শনিক ভাবনা আছে। তার মানে মৌল ভাবনা করা হচ্ছে, হ্যাঁ, প্রকৃতির যে মৌল অবস্থা, অর্থাৎ প্রকৃতির মৌল অবস্থা যদি হয় হিউম্যান বিইং, তাহলে সেইখানে নপুংসক জাতীয়দের কোনো বিকার ভাবছেন না, কিন্তু তারা যেটা স্ত্রী পুরুষের একটা বিকার তৈরি হয়েছে তা কিন্তু না। তারা এটা সেপারেটলি বলছেন হিউম্যান বিইং থেকে যেরকম স্ত্রী, পুরুষ এবং 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 নপুংসক লিঙ্গ, এই স্ত্রী পুরুষের মতোই সম্মানটা কিন্তু প্রকৃতিকে দেওয়া হচ্ছে, যার জন্য প্রকৃতি বলা হচ্ছে। সেই অর্থে, অর্থাৎ হিউম্যান বিইং থেকে যদি ধরি, তাহলে সেই অর্থে এরা বিকার, কিন্তু পুরুষ, স্ত্রী এবং নপুংসক বিকার। কিন্তু আবার যদি সেইগুলোকে প্রকৃতি বলি, তাহলে পুরুষও একটা প্রকৃতি ইন আ সেন্স, স্ত্রীও একটা প্রকৃতি, এবং নপুংসক লিঙ্গ একটা প্রকৃতি। অন্তত নপুংসক লোকে, মানে নপুংসকের মধ্যে বরঞ্চ প্রকৃতিত্বের ভাবনাটা, দার্শনিক সত্তাটা স্ত্রী এবং পুরুষের থেকে বেশি আছে বরং। কারণ স্ত্রী পুরুষ থেকেই কিন্তু সৃষ্টি হয়, এটাও একটা ভাবার দরকার। তাহলে তাকে স্ত্রী পুরুষের মিক্সচার বলা যেতে পারে, এটাও তো বলা যেতে পারে। সেটা যে অসত্য নয়, সে কথাটা পরে বলবো। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই যে প্রকৃতি শব্দটাতে বলা, তাকে নির্দেশ করা এই শব্দের দ্বারা, তৃতীয়াং প্রকৃতিগত, মহাভারতের মধ্যে যে এইটা বললেন আর কি, আমি মনে করি এর একটা দার্শনিক ভাবনা আছে। আপনারা খেয়াল করে দেখুন যে আমরা ইংরেজিতে এই শিখণ্ডী নপুংসকদের আমরা বলি ইউনাক। হ্যাঁ, এখন এই যে ইউনাক বলি, সেটা কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছে, এবং তার মিনিং কিন্তু যেভাবেই হোক, ওরা ভাবতেন গে, অর্থাৎ GAY, গে, অথবা কাস্ট্রেটেড মানে যেমন একটা খোঁজা ব্যাপারটা যে ছিল, মানে এটা মিডিয়েভাল এজে যে খোঁজা ব্যাপারটা ছিল, কিংবা তারও আগেও ছিল এটা। কিন্তু এই যে মুষ্ক বিচ্ছেদন, অর্থাৎ নিউটারিং আ মেল অ্যানিম্যাল বাই রিমুভিং দ্য টেস্টিকলস, একটা ষাঁড়কে আমরা বলদে পরিণত করেছি। এইটা যেটা করা, সেমনি একটা পুরুষ মানুষকে যদি সেটা করা হয়, সেটা খোঁজা। কিন্তু এই অর্থে কিন্তু তৃতীয়া প্রকৃতি ব্যবহার হয়নি আমাদের দেশে, এইটা কিন্তু হয়নি, এটা মাথায় রাখতে হবে। এমনকি এই যে রিমুভাল অব দ্য মানে মেল মেম্বার আর ফিমেল মেম্বার, এটা অনেক সময় অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, অনেক সময় ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের ক্ষেত্রে এইসব ব্যবহার হয়। কিন্তু এইটা কিন্তু কাস্ট্রেশনের জায়গা, কিন্তু কোনোভাবেই এটা কিন্তু আমাদের এই এই যে তৃতীয়া প্রকৃতির কথা যে বলছি, ইটস নট আ কেস অফ কাস্ট্রেশন, এটা এটা নয়, অথবা নট এ কেস অফ গে, এটা মাথায় রাখতে হবে। এখন এই ব্যাপারটার দিকে মাথায় রেখে যে আমরা পুরুষ এবং নারীর যে মৌল উপাদান, এরা সেই জায়গাতেই তাদের কিন্তু সত্তা রয়েছে পৃথকভাবে, এটা সবচেয়ে পরিষ্কারভাবে আছে কিন্তু আমাদের খ্রিস্টপূর্ব অন্তত 1000 বছর, খ্রিস্টপূর্ব অন্তত 1000 বছর আগে শতপথম ব্রাহ্মণের মধ্যে, বিখ্যাত শতপথম ব্রাহ্মণ, সেখানে বলা হচ্ছে সারা এষা বাক ত্রেধা বিহিতা। এই যে বাক, আমরা যে কথা বলি, ত্রেধা বিহিতা, 3 রকম ভাবে বিহিত হয়েছে। কিরকম? ঋচো যজুংসি সামানি। তারা বলছেন যে বাক মানেই হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ। আপনাদের পূর্বে বলেছি যে অথর্ববেদকে খুব প্রাচীনকালে বেদের মধ্যে ধরা হতো না। তার কি কারণ তাও আমি আগে জানিয়েছি। আমি যখন বেদের কথাগুলো বলে ভিডিও করছিলাম তখন অথর্ববেদের প্রসঙ্গে সেটা জানিয়েছি। যাই হোক, পরবর্তীকালে আবার অথর্ববেদও চতুর্বেদের মধ্যেই ঢুকেছে স্বাভাবিকভাবে, 4টে বেদ আমাদের, কিন্তু সেটা খুব প্রাচীনকালেই হয়েছে। কিন্তু যখন আরও প্রাচীনকাল, যখন অথর্ববেদকে ধরা হতো না, তখন বাক অর্থাৎ শব্দ, কথা, এটা বলতেই বোঝানো হতো একটা ট্রায়াড, একটা 3। সেই 3টা কি? ঋচো যজুংসি সামানি। বলছেন সেই কারণেই অগ্নিস্ত্রেধা ভবতি। অগ্নিও 3 রকম হয়, আহবনীয় অগ্নি, তারপরে গার্হপত্য অগ্নি এবং দক্ষিণাগ্নি। তাহলে 3টে বেদ, ঋক, সাম, যজু, অথবা ওনারা যে অর্ডারে আসছেন ঋক, যজু, সাম, তারপরে কি বলছেন? অগ্নিস্ত্রেধা ভবতি। এই 3 বেদ অনুসারে অগ্নিও 3 রকম, আহবনীয় অগ্নি, গার্হপত্য অগ্নি এবং দক্ষিণাগ্নি। এতেন হি ত্রয়েন ক্ষীয়তে। এইগুলোই অগ্নি চয়ন করার সময় এই 3টেই আমরা জানি, ত্রেধাবিহিত। ঠিক তারপরেই বলছেন ইত্থং হ তেবাপি ত্রেধা নিহিত যদস্মিন ত্রেধা বিহিতা ইষ্টকা। এবং তারপরেই বলছেন আমরা সেইভাবেই জ্যামিতিকভাবে যে যজ্ঞ কুণ্ড কিংবা অন্যান্য যে জায়গা তৈরি করি যজ্ঞের জন্যে, সেখানে যে ইট বেঝানো হয়, ইষ্টকা উপধীয়ন্তে। সামবেদের জন্যে যে ইষ্টক দিয়ে তৈরি করা হয় বেদী, কিংবা যজুর্বেদের জন্যে, এবং এবং কি বলে সামবেদের জন্যে। ফলত সেটা হচ্ছে, একটা হচ্ছে আহবনীয় অগ্নি, একটা গার্হপত্য অগ্নি এবং আর একটা আমাদের দক্ষিণাগ্নি। এই যে জায়গাগুলো তৈরি করতে হয়, সেখানে বলছেন উপাধিয়ন্তে 3 রকমের যে ইষ্টক আমরা বসাচ্ছি, তাহলে 3 ঋক, যজু, সাম, 3 আহবনীয়, ওদিকে গার্হপত্য, দক্ষিণাগ্নি। তারপরেই বলছেন পুং নামনীয়। একটা হচ্ছে পুং, পুমান অর্থাৎ পুরুষের জন্য, একটা হচ্ছে স্ত্রী নামন, একটা হচ্ছে স্ত্রীলোক, আর একটা নপুংসক নামনীয়, আর একটা হচ্ছে 3rd জেন্ডার নপুংসক, নৈব স্ত্রী নচ পুমান। তিনি কিন্তু নপুংসকটা এই অর্থে যে কে আমরা যেভাবে নিউটার বলি তা কিন্তু নয়। নপুংসক মানে নৈব স্ত্রী ন পুমান, এইটা ন পুমান অথবা ন স্ত্রী, এইরকম ভাবে ত্রেধা বিহিতা, সেটাও 3 রকম। তার মানে জেন্ডার যে 3 রকম,
এটার সত্তা এবং মূল প্রকৃতি হিসেবে সেটা রয়েছে, এটা শতপথ ব্রাহ্মণে কি বলছে? ত্রিধা বিহিতানি অনু এবেমানি পুরুষস্য অঙ্গানি। এখানে পুরুষ মানে কিন্তু হিউম্যান বিইং। এই যে পুরুষটা সংস্কৃতে বহু জায়গায়, আমি সবসময় এটা বলি যে অনেক সময় কিন্তু এইরকম হবে আছে যে পুরুষের নাম করলে স্ত্রীলোককে বুঝতে হবে। কাজে সেইটা আমি আগে যেরকম বলেছি, এখানে দেখুন খুব পরিষ্কার করে এই যে তিনটে বলছেন পুরুষের তিনটে অঙ্গ, একটা হলো স্ত্রী, একটা হলো পুরুষ, একটা হলো নপুংসক। তাহলে যে পুরুষস্য অঙ্গানি বলা হলো, এটা কিন্তু হিউম্যান বিইং। ইংরেজিতে একটা কথা বলে যে ম্যান ইনক্লুডস ওম্যান, সেটা কিন্তু এই অর্থে, হিউম্যান বিইং অর্থে। হ্যাঁ, তাহলে এই পুরুষস্য অঙ্গানি আবার এক্সপ্রেস করছেন পুংনামানি, স্ত্রী নামানি, নপুংসক নামানি। এটা আমি কল্পনা করতে পারি না যে খ্রিস্টপূর্ব অন্তত 1000 বছর আগে এইভাবে ভাবা হয়েছে নপুংসকদের সম্বন্ধে, অর্থাৎ নিউটার জেন্ডার কিংবা তৃতীয়া প্রকৃতি সম্বন্ধে। আমরা যে মহাভারতীয় শব্দটা ব্যবহার করেছি, অর্জুন ব্যবহার করেছেন, তার মুখেই যে প্রথম শুনলাম, তা কিন্তু এটা নয়। আমার ধারণা যে দেখুন, মহাভারতকে আমরা অনেকেই বলি যে 3rd সেঞ্চুরি 2nd সেঞ্চুরি থেকে তার রচনাকাল এক্সটেন্ডেড হয় আপ টু 2nd সেঞ্চুরি এডি পর্যন্ত। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্ট পরবর্তী 2য় শতাব্দী পর্যন্ত মহাভারত রচনার কাল হিসেবে সাহেবরা ভাবেন। আমরা সেটাকে অনেক সময় গবেষণার জন্য মেনেও নিয়েছি। কিন্তু তার আগের কাল যদি ধরি, তাহলে পাণিনি ছিলেন সেখানে। পাণিনি খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং সেখানে তিনি যে সংস্কৃত ব্যাকরণ লিখছেন অষ্টাধ্যায়ী, সেখানে ব্যাকরণের সূত্র ধরলে স্ত্রী লিঙ্গ, পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ এবং নপুংসকলিঙ্গ শব্দ ব্যবহৃত হয়েছে। এটা দেখার যে তার মানে সেখানেও পৃথক জীব সত্তা হিসেবে স্ত্রী পুরুষের সমতায় কিন্তু এই তৃতীয়া প্রকৃতির কথা বলা হচ্ছে। তা না হলে শব্দরূপ যখন আমাদের পড়তে হতো, তখন তার মধ্যে সেখানে বহু শব্দ, মানে অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে যত শব্দ আছে, ক্লিবলিঙ্গেও কিন্তু আমাদের কম শব্দ নেই সংস্কৃতে, বহু বহু আছে। whereas আমরা ইংরেজিতে দেখুন কিংবা অন্য ব্যাকরণে দেখুন বিদেশে, সেখানে কিন্তু একমাত্র ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। জেন্ডারের দ্বারা শব্দ নির্বাচিত এরকম শব্দ কিন্তু কোনোভাবে এই দেশে হয়নি। অনেক সায়েন্টিফিক ওয়েতে কিন্তু এইভাবে নির্বাচন করা হয়েছে। সে কোন সায়েন্স অনুসারে নির্বাচন করা হয়েছে সেটা আমাদের অগম্য, আমরা সেটা বুঝতে পারবো না। কিন্তু তার পিছনে যেভাবেই হোক কোনো না কোনো যুক্তি তাদের আছে, যার জন্যে অনেক শব্দই আছে যেগুলো সংস্কৃতে নপুংসক লিঙ্গ এবং তার যে কি বলে শব্দরূপ, সেটাও ডিফারেন্ট হয়। এটা কিন্তু মানতে হবে। তাহলে পুরুষ কিংবা স্ত্রীলিঙ্গ ছাড়াও আমাদের দেশে এই যে চরম একটা ভাবনা হিসেবে নপুংসক লিঙ্গের ভাবনা করা হয়েছে, এটার চরম উদাহরণ অন্তত শব্দরূপের মধ্যে হচ্ছে ব্রহ্ম। আপনি ভাবুন, ব্রহ্ম কিন্তু ক্লীবলিঙ্গ শব্দ। ক্লীবলিঙ্গ শব্দ অর্থাৎ এটা নরশব্দের মতো রূপ হবে না। এর মধ্যে কত পাবো, দ্বে ব্রাহ্মণী বেদিতব্যে, দে ব্রাহ্মণী একেবারে নপুংসক লিঙ্গ, অর্থাৎ ক্লীবলিঙ্গ শব্দ। দ্বে ব্রাহ্মণী বেদিতব্যে, শব্দ ব্রাহ্মণী নিষ্ণাত, অর্থাৎ শব্দ ব্রহ্ম একটা জানতে হবে, আর একটা সেই পরম পুরুষকে জানতে হবে, সেইটাই ব্রহ্ম। এই যে ব্রহ্মকে একেবারে নপুংসক লিঙ্গ হিসেবে নির্ধারিত করা হলো, আমি মনে করি
যে ইট ইজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট রেন্ডার টু দ্য তৃতীয়া প্রকৃতি, থার্ড জেন্ডার। আমি মনে করি এটা, আমার নিজের মনে হয়। এবং লক্ষণীয় যে চৈতন্য মহাপ্রভু যে বলেছিলেন না, যে নসো রমন নহাম রমণী, এই বলে তার একটা বিশাল সুন্দর একটা গান আছে, এবং সেটা গাওয়ার সময় সেই নসো রমন তিনিও, নসো রমন তিনিও সে রমন নন, অর্থাৎ পুংলিঙ্গ নন, নহাম রমণী আমিও রমণী নই। তারা একাকার হওয়ার চেষ্টা করছেন। এই যে বার্তাটা নপুংসক লিঙ্গের মধ্যে থাকে এবং লক্ষণীয়, এই বার্তাটাই কিন্তু আমাদের অর্ধনারীশ্বর বৃত্তির মধ্যেও আছে। অনেকেই তাকে মানে মিথোলজিস্টরা তারা অনেকেই একটা সর্ট অফ নিউটার জেন্ডারিং এখানে তৈরি করেছেন, যে অর্ধনারীশ্বর মূর্তির মধ্যে কিংবা মোহিনী মূর্তির মধ্যে। এমন তো বলা হয় যে এটা সাউথ ইন্ডিয়ান গল্প, অবশ্য মহাভারতে নেই, যে অর্জুনের সঙ্গে উলুপির যে পুত্র হয়েছিল তার নাকি এরকমভাবে মানে তাকে কেউ বিয়ে করতে চায়নি, তাকে অনেকেই মানে খুব ভেবেছে, মানে তৃতীয়া প্রকৃতি ভেবেছে, এবং আলটিমেটলি কৃষ্ণ নাকি মোহিনী রূপ ধরে তার সঙ্গে তার বিয়ে হয়েছিল। এবং এই যে মোহিনী, এটার একেবারেই ইন্টারসেক্স রিলেশন বলে মনে করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে ইরাবণের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। এবং এমনি সাউথ ইন্ডিয়ায় কিন্তু দেয়ার আর সাম গডস, যেমন ইলাম্মা ইত্যাদি এসব গডস আছে, যারা কিন্তু এই 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 নপুংসক লিঙ্গের সঙ্গে প্রচুরভাবে অন্যভাবে জড়িত, মিথোলজিক্যালি জড়িত। এখন এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে কিন্তু বিশদ কাজের অবকাশ আছে, গবেষণার অবকাশ আছে। কাজেই সেই জায়গাটা একটু ভাববেন, যে কতটা সম্মান আমাদের সেখানে দেওয়া হয়েছে। পাণিনির একটা অদ্ভুত, মানে পাণিনিকে নিয়ে এই যেহেতু পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ শব্দ আছে আমাদের এই শব্দ একটা, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে মন। আমরা যে মন শব্দটা ব্যবহার করি, এটা কিন্তু ক্লীবলিঙ্গ শব্দ। তো একজন কবি খুব মজা করে লিখেছেন, মানে তার তো রসিকতার বোধটা সাংঘাতিক, কবি বলেই তিনি বলছেন নপুংসকম ইতি জ্ঞাতা, আমি মনকে নপুংসক ভেবে, মন যার রিপ্রোডাক্টিভ ক্ষমতা নেই, সে নপুংসক লিঙ্গ অর্থাৎ ক্লীবলিঙ্গ। এটা কিন্তু কবি মজা করছেন, একটা শব্দকে ক্লীবলিঙ্গ শব্দ ধরে মজা করছেন। তিনি ভাবছেন এই শব্দটার মধ্যেও ক্লীবলিঙ্গত্ব আছে, অর্থাৎ তার রিপ্রোডাক্টিভ সেন্স নেই তার মধ্যে। ফলত বলছেন নপুংসকম ইতি জ্ঞাত্বা প্রিয়াই প্রেষিতং মন, আমি আমার মনকে পাঠিয়েছিলাম আমার প্রিয়ার কাছে, তাকে নপুংসক ভেবে পাঠিয়েছিলাম। অর্থাৎ মন তো নপুংসক লিঙ্গ শব্দ, অতএব মনকে পাঠিয়েছিলাম। কিন্তু মনস্তত্রৈব রমতে, সেই মন আর ফিরে এলো না। মন যে দিয়েছিলাম, আসল কথা হচ্ছে মন দিয়েছিলাম, সে মন আর ফিরে আসেনি, অন্য কোথাও মন বসাতে পারেনি। আসল কথা এইখানে বলছেন, মন জিনিসটা ক্লীবলিঙ্গ ভেবে, তার কোনো রিপ্রোডাক্টিভ সেন্স নেই ভেবে আমি পাঠিয়েছিলাম। মনস্তত্রৈব রমতে, মন সেখানেই মহানন্দ পাচ্ছে, মহারমণ করছে সেখানে। হতা পাণিনি নাবয়ম, পাণিনি আমাকে শেষ করে দিয়েছেন। এই যে ব্যাপারটা না, তার মানে এ মন দিয়ে ফেলেছে কিন্তু অপরদিকের মনটা পায়নি। এইটা শুধু প্রকাশ করার জন্যে এরকম ধরনের ভাবনা চিন্তা, মানে অন্য জায়গায় হয়তো আমাদের উর্দু কবিদের হয়তো এই রকম ঠিক একেবারে এই নপুংসক লিঙ্গের শব্দের ব্যবহার না করে কথা বলেছেন। যেমন একটা মনে আছে, পুরোপুরি আমি বলতে পারবো না, কারণ উর্দু শায়েরি সবসময় তো আমার মনে থাকে না। সেখানে এইরকম একটা আছে যে 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 মানে जाने से पहले कह गई थी ले आएगी उसके जुल्फों के बूम, যাবার আগে হাওয়া
আমাকে বলে গেছিল যে আমি তোমার প্রিয়ার চুলের গন্ধ নিয়ে আসবো। কারণ হাওয়া ব্যাপারটাকেও কবিরা খুব সুন্দর করে বলেছেন কিন্তু। হ্যাঁ, মানে এ নিয়ে আলোচনা করতে গেলে আমি রহস্যশাস্ত্রের মধ্যে ঢুকে যাব, সেটা মুশকিল হবে। যে মানে যে হেতা সমীরণ বহে অনুক্ষণ, মানে সেটা মানে কি বলছে, সেটা তার কথা আমাকে বলে কিন্তু মোর কথা তারে কহে না। হ্যাঁ, এইসব কথাবার্তা বাতাস নিয়ে প্রচুর আছে। সেখানে ওই রকমই একটা যে লেআই গুস্কা জুলফু কে মুঁ, আমি তার চুলের গন্ধ নিয়ে আসবো। লেকিন লৌটা আনে কে বাদ, সে যখন ফিরে আসলো মত হাওয়া কি দিমাগ ভি না মিলা। কিন্তু সেই হাওয়া সেখানে যাওয়ার পরেই তার সঙ্গে তার এমন মাখামাখি হয়েছে, হাওয়াকে একটা পার্সোনালাইজ করা হচ্ছে এখানে, তার সঙ্গে তার এমন মাখামাখি হয়েছে যে সে ফিরে আসার পরে আমার সে কোনো কথাই বলল না। তো এভাবে কায়দা করে অনেক কবিতা টবিতা আছে, কিন্তু এখানে একটা নপুংসক লিঙ্গ শব্দ ব্যবহার করে কি অসামান্য কবিতা লিখেছেন যে নপুংসকমিতি জ্ঞাত্বা প্রিয়াই প্রেষিতং মন। আমি নপুংসক ভেবে, অর্থাৎ নপুংসক লিঙ্গ মনকে পাঠিয়েছিলাম যে তার কোনো রমণের ব্যাপার হবে না, কিন্তু মনস্তত্রৈব রমতে, মন সেখানেই বসে আছে, সে আমার দিক, তার দিক থেকে আমি কোনো সাড়া পাইনি। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে কি হলো, পাণিনি আমাদের শেষ করে দিয়েছেন, পাণিনি গ্রামার আমাকে এই নপুংসক লিঙ্গটা আমাকে শেষ করে দিয়েছে। আমার কাছে এই কবিতার বিলাপ খুব ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে মন জিনিসটাকে ক্লিবলিঙ্গ বলা হয়েছে, এর একটা দার্শনিক তাৎপর্য আছে। যে স্ত্রীলোকের মতো, বিশেষ করে সেই নপুংসক লিঙ্গ মন যখন প্রিয়ার কাছে গিয়ে রমণ করছে, তখন এইটা দার্শনিকভাবে ভাবতে হবে যে নপুংসক লিঙ্গ যারা, তাদের মধ্যেও এই ভাবনাটা, তাদের মধ্যেও একটা সেক্সুয়ালিটি, তাদের মধ্যেও এই বৃত্তিটা বর্তমান, এইটা কিন্তু তাৎপর্য হিসাবে আসে। আমি ওই জন্য মনের কথাটা তুললাম। আমাদের যেমন একটা মন আছে, পুরুষ মন, যে অন্য অপোজিট সেক্সের দিকে ধাওয়া করে, যেরকম স্ত্রীলোকের ক্ষেত্রেও সেইটা অপোজিট দিকে, এদেরও সেই রকম একটা মন আছে। কিন্তু সে কোন দিকে ধাওয়া করছে সে কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আছে। এই যে তৃতীয়া প্রকৃতি, এখানে পাণিনির কাল, তার বহু আগে আমরা যেমন এর কথা বললাম, আমরা যেরকম শতপথ ব্রাহ্মণের কথা বললাম, সেরকম বাৎসায়ন তার কামসূত্রের মধ্যেও কিন্তু এই তৃতীয় লিঙ্গ অর্থাৎ তৃতীয়া প্রকৃতির বিনির্মাণ পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক ভাবনাতে ব্যাখ্যা করতে পেরেছেন, এবং সেটাও খ্রিস্টপূর্ব অর্থাৎ পাণিনির সমসাময়িক চতুর্থ তৃতীয় শতাব্দীর মধ্যে। দৃষ্টিভঙ্গিটা, তার দৃষ্টিভঙ্গি, বাৎসায়নের দৃষ্টিভঙ্গির মধ্যে কতটা সূক্ষ্মতা ছিল, যে ফলে এই লিঙ্গ ভাবনার ক্ষেত্রে একটা নিদান ধরেছেন তিনি এইভাবে। তিনি বলছেন তৃতীয়া প্রকৃতি, যেটা তৃতীয়া প্রকৃতি কথাটা উল্লেখ করছেন, এবং সেই থার্ড সেক্স সেটা দু রকমের হয়। বলছেন স্ত্রী রূপিণী, পুরুষ রূপিণী। অর্থাৎ স্ত্রী রূপিণী প্রকৃতির মধ্যে, অর্থাৎ স্ত্রী রূপিণী নপুংসক ভাবিত যারা আছেন, তাদের মধ্যে স্ত্রীলোকের হাব ভাব, তাদের কলা ছলা সেটা বেশি আছে, তাদের চুল বাঁধা, চুল বড় হয় তাদের, এবং তাদের এমনকি লীলায়িত ধীর গমন ইত্যাদি সম্বন্ধেও কিন্তু বাৎসায়ন আলোচনা করছেন। আবার পুরুষ প্রকৃতির যে তৃতীয়া প্রকৃতি, সেটা পুরুষ প্রকৃতি যাদের মধ্যে আছে, দু রকমের হয়, তাদের মধ্যেও তাদের একটা রমণীয় নির্মোক থাকে বটে। এমনকি তৃতীয়া প্রকৃতি যেটা স্ত্রীরূপিণী, তার মধ্যে স্তনোদ্ভেদ থেকে আরম্ভ করে সব কিছুই থাকে। আবার যেটা পুরুষরূপিণী, তার মধ্যে যদি বা না এইসব জিনিসগুলো থাকে, তাদের কিন্তু একটা দাড়ি গোফের একটা ব্যাপার তৈরি হয়। অনেকেই তার দাড়ি গোফ কাটেন,
হ্যাঁ, এবং একটা পৌরুষেয় ভাব একটা, সেটার তার মধ্যে একটা ম্যাসকুলিনিটির ভাব কিন্তু প্রকাশ পায়। বাদশায়ন কতটা নিপুণভাবে দেখেছেন এদের, এবং তাদের একটা রতিক্রিয়ার যে পদ্ধতি সেগুলো নিয়েও তারা বাদশায়ন বিচার করেছেন। এবং খানিকটা অন্যরকম হলেও খ্রিস্টপূর্ব কালে তিনি তাদের নিয়ে যে গভীরভাবে ভেবেছেন কতটা, সেটা ফুকোল্ডিয়ান সাইকোলজি, আমাদের যে মিশেল ফুকো, তিনি কিন্তু খুব ভালোভাবে ধরেছেন এটা, যে একমাত্র ভারতবর্ষেই এদের ভাবনা করা হয়েছে, যার জন্যে তিনি গে মেন্টালিটি কিংবা সমকামীদের নিয়ে অনেক কথা বলতে পেরেছেন। এবং তার একটা মূল সূত্র তিনি কিন্তু এই মানে ফুকোল্ডিয়ান সাইকোলজির মধ্যে এটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যে তিনি কামসূত্র, বাদশায়নের কামসূত্রকে কিন্তু একটা বেশ শ্রদ্ধার চোখে রেফার করছেন। হ্যাঁ, তাহলে বাদশায়নের মর্যাদাটাও কোন জায়গাটায়, এটা ভাবতে হবে। আমাদের দেশে কোনোভাবেই কিন্তু সমকামী পুরুষের যে বৈকল্পিক প্রতিক্রিয়ার কথা, সেটা বাদশায়ন খুব সহানুভূতি নিয়ে ভেবেছেন। এটা ভাবুন, সে কালেও কিন্তু সবসময় সেই যে গে মেন্টালিটির যে ব্যাপারটা, সেটা কিন্তু বাদশায়ন এই তৃতীয়া প্রকৃতির মধ্যে যারা পুরুষরূপিণী তাদের কথাটা বলবার চেষ্টা করেছেন। সেটা পরবর্তীকালে হয়তো অন্যরকমভাবে দাঁড়িয়েছে, কিন্তু মৌলভাবে পুরুষ প্রকৃতি যারা, অর্থাৎ নপুংসক লিঙ্গের মধ্যেও যারা পুরুষ প্রকৃতিটা যাদের মধ্যে বেশি পরিমাণে আছে, তাদের নিয়েই কিন্তু তিনি সমকামীদের কথা ভেবেছেন। কিন্তু কোন জায়গা আছে যে তারা এইভাবে পুরনো কালে সমকামীদের কথা ভেবেছে? হ্যাঁ, আমাদের দেশে অন্তত প্রাচীনকালে এই যে ক্লিবলুঙ্গের মানুষগুলো, যাদের আমরা আজকে হিজড়া বলে অপমান করেছি, অমুক করেছি তমুক করেছি, তাদের কিন্তু কোনোভাবে কোনো অসম্মান কিংবা অপমান করা হয়নি, এবং কোনো কালে তাদের মানে কাস্ট্রেশনের জায়গায় নিয়ে আসা হয়নি, যে এরা কাস্ট্রেটেড তাও বলা হয়নি। লক্ষ্য করে দেখুন, রামায়ণের একটা অদ্ভুত মজার কাহিনী আছে। রামায়ণে, যদিও মূল রামায়ণে এটা আমি দেখিনি, কিন্তু রামায়ণের তো অনেক রিজিয়নাল ভার্সন আছে, এবং তাকে নিয়ে অনেক গল্প তৈরি হয়েছে। একে রামানুজন ওই জন্যে 300 রামায়ণাস বলে একটা বিশাল লেখা লিখেছেন, সেটা নিয়ে আমি এখানে বলেওছিলাম, এই ভিডিওতে বলেওছিলাম। যাই হোক, আপনারা সেটা শুনে থাকবেন কিংবা শোনেননি। কিন্তু রামায়ণের মধ্যে, ওই ধরনের একটা রামায়ণের মধ্যে একটা অদ্ভুত সুন্দর কাহিনী আছে। সেখানে বলা হচ্ছে যে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, তখন একটা বহু দূর পর্যন্ত অযোধ্যা নগরবাসী, তারা স্ত্রী পুরুষ এবং নপুংসক লিঙ্গ যারা, অর্থাৎ যারা ক্লীব বলে গৃহীত হয়েছেন কিংবা তৃতীয়া প্রকৃতি হিসেবে গৃহীত হয়েছেন, তারাও অনেকে তার পেছন পেছন বহু দূর পর্যন্ত এসেছিল প্রত্যুত গমন করার জন্য, যে রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছেন তার প্রতি প্রীতিবশত। এবং সেখানে একটা সময় রামচন্দ্র খুব বেশি চিন্তা না করে এই কথাটা বললেন যে, দেখো, অনেক দূর তোমরা এসেছো, আমাকে তো বহু দূর যেতে হবে বনবাসের পথে, এবং সেখানে থাকতে হবে, কাজে তোমরা আর এগিয়েও না, তোমরা এবার ফিরে যাও, অযোধ্যায় সবাই ফিরে যাও। এবং সেখানে তিনি স্ত্রী পুরুষ নির্বিশেষে ফিরে যেতে বলেছিলেন। ফলত দেখা গেল রামায়ণের এই কাহিনী অনুসারে, মানে তথাকথিত রিজিয়নাল কোন রামায়ণের কাহিনী অনুসারে, সেই স্ত্রী পুরুষেরা সকলেই ফিরে এলো। কিন্তু রামচন্দ্র যেহেতু এই মুহূর্তে, অন্তত সেই মুহূর্তে, এই যে নপুংসক লিঙ্গ তাদের কথা বলেননি, উচ্চারণ করেননি, স্বমুখে স্বকণ্ঠে বলেননি, ফলত সেই ক্লীব পুরুষরা কিংবা ক্লীব মহিলারা তারা থেকে গেলেন সেখানে। এবং রামচন্দ্র 13 বছর পরে, মানে 12 বছরের, মানে 14 বছর পরে যখন ফিরে আসছেন, ওই অজ্ঞাতবাস শেষে, বনবাস শেষে যখন ফিরে আসছেন, তখন সেখানে হঠাৎ করে দেখছেন যে অযোধ্যায় যাবার পথে সেই সমস্ত তৃতীয়া প্রকৃতির
সমস্ত মানুষেরা, যাদের আমরা নপুংসক লিঙ্গের মানুষ বলছি, তারা সমস্ত দাঁড়িয়ে আছেন এবং তাদের ধৈর্য এবং ভালোবাসা দেখে রামচন্দ্র এত খুশি হলেন। দেখলেন তাদের গায়ে নোংরা পড়ে গেছে, মাথার চুলে জটা লেগে গেছে, মানে অন্যরকম একটা চেহারা সব, কিন্তু তারা সবাই দাঁড়িয়ে আছেন সেখানে। হ্যাঁ, তারা বললেন যে তোমরা কেন এখানে দাঁড়িয়ে এরকম এতদিন ধরে? বলে আপনি তো আমাদের কথা বলেননি। রামচন্দ্র খুব কষ্ট পেলেন সেটা শুনে, এবং সেটা শোনার পরে তিনি মানে খুশি হয়ে বললেন যে এরপর থেকে সমস্ত মঙ্গল কর্মের মধ্যে তোমরা তার সূচক হবে। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন যে বিবাহ পূর্ব যে বাধাই অনুষ্ঠানটা হয়, সেখানে হিজড়ে অর্থাৎ তাদের কিন্তু ডাকা হয়। এখনো পর্যন্ত বিয়ের জন্য নর্থ ইন্ডিয়াতে অন্তত বিয়ের জন্য যে ব্যান্ড পার্টি যায়, সেখানে কিন্তু এই তৃতীয়া প্রকৃতিদের একটা বিশাল ড্যান্স চলতে থাকে। আমাদের এখানে হয়তো বা হয় না, কিন্তু আমি নন বেঙ্গলিদের বিয়ের সময় এই ডান্স আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাই। কিন্তু অর্থাৎ এই যে মঙ্গল সূচক ভাবনা, সন্তান জন্মের পর যে মঙ্গল তৈরি হয়, সেখানে এই নপুংসক লিঙ্গেরা বাড়িতে আসেন। আমরা তাদের অপমান করি এবং সেই অপমানের জায়গাটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে একটা ঝগড়াঝাঁটি নানান রকম, তাদেরও উত্তেজনা তৈরি হয়, তারাও অনেকেই খুব খারাপ ব্যবহার করতে থাকেন। কিন্তু ভদ্র ব্যবহার করে কিন্তু তাদের আমরা কোনোদিন বিদায় দিইনি, এটা আমার নিজের মনে আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত এইটাকে বলবো যে আমার বাড়িতে তাদের যারা এসেছিলেন, আমি তাদের প্রতি নমস্কার করেছিলাম এবং তারা যে অর্থ চেয়েছেন বলেছিলাম এত দিতে পারবো না বাবা, হ্যাঁ তুমি একটু কম নাও করে, কিন্তু তাদের একটা যথাযোগ্য মর্যাদার টাকা পয়সা দিয়েছিলাম। কারণ আমি আমার দিক থেকে এই সম্মানটা বজায় রাখি, কারণ তারা তৃতীয়া প্রকৃতির মানুষ। এখন এই যে ব্যাপারটা, এই মঙ্গলের যে সূচক হিসেবে, এটা নাকি রামচন্দ্রের আশীর্বাদে তারা সর্বত্র এরমভাবে বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন। এটা চরম সংকেত দেয় যে আমরা স্ত্রী পুরুষ ছাড়াও তৃতীয়া প্রকৃতিকে আমরা সম্মানের চোখে দেখেছি, কিন্তু আমরা সেটা ভুলে যাই। রামচন্দ্রের ভুল হয়েছিল, কিন্তু তার জন্য তিনি যে আশীর্বাদ দিয়েছেন, সেখানে কিন্তু এরকম ঘটনাও ঘটেছে যে সচেতন করেছেন তিনি আমাদের। এবং পুরাকালেও কিন্তু রাজবাড়ির প্রথম যে রাজদর্শন পর্ব, সেখানে যারা মঙ্গল কার্যে নিযুক্ত হতেন সেখানে নপুংসক জনেরা রাজবাড়ির অন্তরঙ্গ পরিচারিকা হিসেবে মহিলাদের সঙ্গে কিন্তু এক পংক্তিতে থাকতেন। এখানে তাদের পর্যায় শব্দ আমি দেখেছি, বর্ষ বড়, ব মূর্ধন্যশয় রেফ, ব এবং র। হ্যাঁ, স্ত্রী, আমি সংস্কৃত শ্লোকটা উল্লেখ করছি, স্ত্রী বর্ষ বর ভূয়িষ্ঠা উপতস্থূর যথাপুরা। যেরকম ভাবে আগে স্ত্রীলোক এবং বর্ষবর মানুষেরা অর্থাৎ তৃতীয়া প্রকৃতির মানুষেরা তারা প্রচুর পরিমাণে একসঙ্গে এসেছেন রাজদর্শনের প্রথম পর্বে, তারাই কিন্তু মাঙ্গলিক রচনা করছেন। হর্ষবর্ধনের লেখা, স্বয়ং হর্ষবর্ধন রাজা কনৌজ, তার রাজা তার যে নাটিকা অর্থাৎ রত্নাবলী, সেখানে স্ত্রীভীর বর্ষবরই এই কথাটা আছে কিন্তু, অর্থাৎ অন্দরমহলে তারা রক্ষকের ভূমিকাতেও আছেন। বর্ষবর শব্দটা কিন্তু নপুংসক অর্থে আছে, যদিও বর্ষবর শব্দটা নিজে নপুংসক লিঙ্গ নয়, এখানে পুংলিঙ্গে ব্যবহৃত হোক সেটা শব্দের ব্যাপার, সেটা শব্দ নিয়ে ভাবছি না, কিন্তু বর্ষবর মানে কিন্তু তৃতীয়া প্রকৃতির মানুষ। কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা, সেখানে অনেক সময়ে বর্ষ বড় না বলে বর্ষধর শব্দ উল্লেখ করেছেন। এবং আশ্চর্য এবং অত্যন্ত ইন্ট্রিগিং, সাহেব সুব্রত আমাদের পরম্পরা বোঝে না, বর্ষধর কৌটিল্যের অর্থশাস্ত্রীয় এই শব্দটাকে তার ইংরেজি করেছেন হোল্ডার অফ রেইনস,
অর্থাৎ তাকে তারা বৃষ্টি স্তব্ধ করতে পারে। একেবারেই ভুল ইংরেজি, ওনারা কিছু বোঝেননি বলে এইরকম একটা ইংরেজি করেছেন। হ্যাঁ, কৌটিল্যের অর্থশাস্ত্রের ইংরেজি কিন্তু এটা সাহেব সুবভাগ করেছেন। আমি কোন সাহেব করেছেন না করেছেন তাকে অপমান করতে চাই না, তিনি যথেষ্ট পণ্ডিত মানুষ। কিন্তু বর্ষ বলতে এখানে তো বর্ষা বৃষ্টি ইত্যাদি বোঝাচ্ছে না। এখানে বর্ষ বলতে লক্ষ্য করে দেখুন, আমাদের ঋগ্বৈদিক কাল থেকে বৃষ শব্দটা অত্যন্ত ব্যবহার হয় রেতশেখ, অর্থাৎ যে প্রচুর পরিমাণ বীর্য যে নির্গমন হয় যাদের, তাদের বৃষ বলা হয়েছে। এবং কামনার ক্ষেত্রটাকে ক্রিয়াপদ হিসেবে বৃষান্নতি এরকম বলা হয়েছে। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এমনকি আমাদের স্কন্দ পুরাণের মধ্যে সকত্রম সবৃষং ইয়া পরিত্যজ্য, যে নিজের বৃষ পরিত্যাগ, এখানে বৃষ বলতে স্বামী বোঝাচ্ছে, যিনি রেতশেখ করেন। এই যে সক্ষেত্রং পরিত্যজ্য অন্য বৃষম, মানে অন্য বৃষ অর্থাৎ অন্য পরকীয়র মধ্যে যায়, এখানে বৃষ শব্দ ব্যবহার করা হচ্ছে। লক্ষ্য করে দেখুন। এই কিন্তু বর্ষ ধর মানে কি? যার রেতবর্ষণ রুদ্ধ হয়েছে অথবা রুদ্ধ করতে পারে অথবা হয় না, যেখানে আবৃত বা অনির্গত অবস্থায় থাকে, এই অর্থে বর্ষ অর্থাৎ বর্ষণ রেতশেখ যারা ধারণ করতে পারেন, ধারণ করেন প্রকৃতি অনুসারী, তাদের বর্ষধর বলেছেন কৌটিল্যের অর্থশাস্ত্র। নেভার আ সর্ট অফ হোল্ডার অফ রেইনস। এই যে প্রাচীন কোষকার অমর সিংহ, তিনি বর্ষবর শব্দটা যখন মানে ধরছেন, তখন টিকাকারেরা ভারতের নাট্যশাস্ত্র থেকে উদ্ধার করছেন, শ্লোক উদ্ধার করছেন। বলছেন বর্ষবররা হচ্ছেন তারা ক্লিবই বটে, কিন্তু তারা অল্প প্রাণ শক্তি সম্পন্ন মানুষ। এখানে অল্প প্রাণ মানে তাদের অল্প রেত সম্পন্ন, অল্প বীর্য সম্পন্ন। বীর্য মানে এখানে রেত অর্থাৎ 7, এইভাবে বলা হয়েছে। এবং তাদের স্বভাবটাও অমর সিংহের টিকাকার বলছেন মেয়েদের মতো, কিন্তু তাদের মধ্যে কোনোভাবেই কিন্তু তারা শূদ্র কিংবা বৈশ্যের যে নিম্নতায় ডাকা হতো, তাকে কিন্তু সেভাবে কখনো ভাবা হচ্ছে না। তৃতীয়া প্রকৃতিকে সম্মান জানিয়ে, মানে অনেক ক্ষেত্রে আমাদের পুরনো কালিদাসের নাটক থেকে আরম্ভ করে বহু নাটক আছে যেখানে তাদের কিন্তু অন্তঃপুরে রাখা হচ্ছে। এবং পরবর্তীকালে যে নারদ স্মৃতি ইত্যাদি, তারা অবশ্যই অন্যরকমভাবে, অর্থাৎ এই যে ডিগ্রেডেশন হচ্ছে, ডিগ্রেডেশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ থটস, তাদের প্রতি যে একটু নিন্দা ভাবনা চলে আসছে, এটা পরবর্তীকালে হয়েছে। এবং সেটা আমার ধারণা সেটা প্রায় বেশ পরবর্তী হলো, আমাদের ক্ষেত্রে সেটা যথেষ্ট পূর্ববর্তী। নারদীয় ভাবনাতে তার যে নারদীয় যে ধর্মশাস্ত্র ইত্যাদি স্মৃতিশাস্ত্র আছে, সেসব জায়গায় নারদ সংহিতা ইত্যাদি জায়গায় তাদের বলা হচ্ছে যে তাদের মধ্যে প্রজননের ক্ষমতা নেই। এবং প্রজননের ক্ষমতা নেই এই অর্থে কতগুলো পুংলিঙ্গ শব্দও কিন্তু আছে, যেটাকে নপুংসক কিংবা তৃতীয়া প্রকৃতি ভাবা হচ্ছে। এরকম একটা শব্দ হচ্ছে ষণ্ঢ। ষণ্ঢ মূর্ধন্য স, নয় ঢয়, কখনো তালব্যস্য দেওয়া হয়েছে এখানে। বহুবার এই শব্দটা মহাভারতেও ব্যবহার হয়েছে। এবং লোকমুখর যে একটা লোকের যে মুখ আর কি, মৌখিকতা, সেখানে অনেক সময় এটা কৃষিপণ্যের মধ্যে যেগুলো তৈল বীজ থাকে, অর্থাৎ তিল, সেই তিলের মধ্যে যেসব তিলের গাছ উৎপাদন করবার ক্ষমতা নেই, সেগুলোকে ষণ্ঢ তিল বলা হয়েছে। এরকম একটা লক্ষণীয় যে যুধিষ্ঠির এবং দ্রৌপদীকে যখন সেই অপমান করা হচ্ছে রাজসভার মধ্যে, যুধিষ্ঠির দ্রৌপদীকে রক্ষা করতে পারছেন না, পণে হেরেছেন, সেই জায়গায় যে পাণ্ডবরা, মানে বিশেষ করে ভীম এবং
অর্জুন, অর্জুন নয়, অর্জুন অনেক ওখানে কিচ্ছু করেননি, কিন্তু ভীম প্রচণ্ড, তিনি হাত পার মুঠি তৈরি করছেন এবং প্রায় স্তম্ভগুলোর দিকে তাকাচ্ছেন, রাজসভার স্তম্ভগুলোর দিকে, যে ভেঙে নিয়ে তাদের মারবেন কিনা, এইরকম শক্তির কথা ভাবছেন। সেখানে দ্রৌপদীকে যাচনা করে দুঃশাসন বলছেন, দেখো তুমি আমার, দুঃশাসন বলছেন তুমি আমাদের মধ্যে কাউকে বরণ করে নাও, দুর্যোধন আছেন, কর্ণ আছেন, মানে বক্তব্য আমিও আছি, হ্যাঁ, তোমার স্বামীরা এখন ষণ্ড তিলের মতো, অর্থাৎ উৎপাদন ক্ষমতাহীন, হ্যাঁ, বিয়ন্ড দ্য সেন্স অফ রিপ্রোডাকশন। মানে বলছেন বিপর্যয়ে, এই যে বিপদ এসেছে এখানে, ষণ্ড তিলা ইবা ফলা, ষণ্ড তিলের মতো অফল, অর্থাৎ যে তিল থেকে কোনোদিন কোনো গাছ জন্মায় না তাকে ষণ্ড, এই অর্থে কিন্তু বলা হয়েছে কখনো কখনো ক্লীব নপুংসকদের। কিন্তু পণ্ডিতেরা, বিদেশি পণ্ডিতেরা বিশেষ করে, এবং আমাদের দেশেও পরবর্তীকালের এই যাদের কলোনিয়াল হ্যাংওভার আছে, তারা আমাদের এই নপুংসকদের নিয়ে হোমোসেক্সুয়ালিটির খুব একটা বড় আধার হিসেবে কল্পনা করেছেন, যেটা কিন্তু তার ভাষাগত এবং তার অর্থগত কোনো যুক্তি শুদ্ধি নেই। প্রাচীনেরা সমকামিতার কথা জানতেন, ভালোভাবেই জানতেন। কামসূত্রকার, তাদের রতিতৃপ্তি কিভাবে হতে পারে সে কথাও ভেবেছেন, এবং সেটা খানিকটা জীবিকার কথাও তাদের ভেবেছেন, অর্থাৎ ওই উপায়, রতিতৃপ্তির যেসব উপায় যেটা মুখমেহনের মধ্যে পড়ে সেসব ভেবেছেন তারা। কিন্তু সেই তিনিও কিন্তু ক্লীবত্ববাচক শব্দগুলিকে, তার কয়েকটিকে, কোনো একটিকেও সমকামিতার ভাবনায় ভাবেননি কিংবা ভাবাননি। তাহলে এই যে সব পণ্ডিতমন্য যারা আছেন আর কি, এই যে যারা সব আবিষ্কর্তা গবেষক যাদের আমরা বলে থাকি, তারা নিজেদের তৃপ্তি ঘটাচ্ছেন পেপার রচনা করে। আমাকে অনেকে একজন বলেছিলেন যে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে কি গে সম্পর্ক। আমার তাকে চর মারতে ইচ্ছে করেছিল। তারা সূক্ষ্ম ভাব কিছু বোঝেন না, সবসময়ই ওই ভাবটাই বোঝেন, আর কিছুই বোঝেন না। এরকম করে আমাকে বহু বহু প্রশ্ন আমাকে করা হয়েছে, কিন্তু আমি এটা বুঝে বলেছি তাদের যে আপনারা অতীতের সমকামিতার ব্যাপারে কিছুই বোঝেন না, মাঝে মাঝেই গে বলে নানান রকম বলতে থাকেন, এবং কামসূত্রকার যেভাবে ভেবেছেন সেভাবেও আপনারা ভাবেন না। আপনারা ভাবেন যে এদের মধ্যে যে ভাবনাগুলো আছে সেগুলো আমাদের দেশে খুব সম্মান, আমাদের দেশে এইভাবে কোনোদিন ভাবনা করা হয়নি। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মহাভারতের মধ্যে নপুংসকলিঙ্গের ভাবনা যেটা, সেটা একেবারে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেছেন হচ্ছেন অর্জুন, যিনি অজ্ঞাতবাসের সময় প্রথমে যেটা বলেছিলাম তৃতীয়াং প্রকৃতিগত, অর্থাৎ তিনি যখন ঢুকছেন অন্তঃপুরের, তিনি বলছেন আমি কন্যানাং নর্তক যুবা, আমি তোমার মেয়েদের গান শেখাবো, নাচ গান শেখাবো। সেখানে তাকেও একটা বেশ মর্যাদা দিয়েই কিন্তু তার নাচ প্রথমে দেখেছেন বিরাট রাজা, তারপরে তাকে নিয়েছেন। এবং লক্ষ্য করে দেখুন যে শব্দটা ব্যবহার করা হচ্ছে বৃহন্নলা, বৃহন্নলা, তার মধ্যে কতটা সম্মান আছে। বৃহৎ শব্দটা মহান এবং বৃহৎ অর্থে, অনেক, এই অর্থেই কিন্তু সাধারণত গৌরবে ব্যবহৃত হয়। যেমন আপনারা আমাদের উপনিষদের মধ্যে বৃহদারণ্যক উপনিষদ মানে একটা মহান কিংবা বেশ বড় সড়ো, দুদিকেই এর অর্থ যায় সেই অর্থে। কিন্তু এইভাবে যদি বৃহৎ নলা না বলে র এবং লয়ের যে অভেদ হয়, এটা আপনাদের বহুবার বলেছি, একবার দুবার না, এমনকি হিন্দিতে এখনো পর্যন্ত হয়, উর্দুতে তো হয়। হ্যাঁ, সেখানে বৃহৎ নরা এইভাবে যদি ভাবি তাহলে বৃহন্নলা, সংস্কৃত এবং হিন্দিতে রয়ের কিন্তু ল উচ্চারণ হয় অনেক জায়গায়, কিন্তু এর মানেটা দাঁড়ায় কি, যে অত্যন্ত সম্মানিত মানুষ,
অর্থাৎ তৃতীয়া প্রকৃতি, যিনি স্ত্রী ভাবে ছিলেন, সেই বৃহন্নলা কিন্তু তাকে গৌরব দেওয়া হচ্ছে যে তিনি একটা উপযুক্ত যে ভাবনা নিয়েছেন, নামটা দিয়েছেন নিজের, হ্যাঁ, সেই বৃহন্নলা হিসেবে আছেন। সেখানে তার মর্যাদা কিন্তু কিচ্ছু কমেনি। মহাভারতের আর একটা উপাদান যেটা হচ্ছে অম্বা শিখণ্ডিনী। ভীষ্ম যে 3 কন্যাকে অপহরণ করে নিয়ে আসতে যাচ্ছিলেন, অম্বাকে, অম্বিকাকে এবং অম্বালিকাকে, তারই ভাই বিচিত্রবীর্যের বিবাহের জন্য, সেখানে একজনের যিনি অম্বা ছিলেন তিনি পরবর্তীকালে নিজেকে স্ত্রী ভাব থেকে মুক্ত হয়ে শিখণ্ডী হয়েছিলেন, কিন্তু মহাভারতে তাকে অসংখ্যবার অম্বা শিখণ্ডিনী বলা হয়েছে, শিখণ্ডিনী বলা হয়েছে। তাহলে স্ত্রী ভাব থেকে যখন মুক্ত হয়ে, মানে অম্বা শিখণ্ডিনী কে বলছেন? ভীষ্ম বলছেন। ভীষ্ম কিছুতেই তাকে তার পুং ভাবটা মেনে নেবেন না, তিনি বারবারই তাকে শিখণ্ডিনী বলবেন। তার মানে কি, হয়তোবা সেখানে কত কিছু আছে, সেখানে মানে অনেক কিছু সেখানে আছে, হয়তো ভীষ্মের হৃদয়ের ব্যাপারও অন্তঃসলীলা থাকতে পারে, সেই নিয়ে অনেক অনেক লেখাও হয়েছে। বিশেষ করে আমাদের এই আমাদের মানে কবি যিনি নীলেন চক্রবর্তী, তার যিনি মানে বেয়াই আর কি, যিনি ছিলেন বীরেনবাবু, যিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাবা আর কি, তিনি কিন্তু এই নিয়ে একটা শ্রুতি নাটক লিখেছিলেন এবং আমার বাড়িতে অনেক ব্যাপারে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। এই শ্রুতি নাটকের ব্যাপারে আমি তখন অম্বা শিখণ্ডিনী নিয়ে লিখেছি, তারপরেই তিনি দৌড়ে আমার বাড়িতে চলে এসেছিলেন, অনেক আলোচনা হয়েছিল, খুব ভালো লেগেছিল সেটা। উনি কিন্তু এরপরে একটা শ্রুতি নাটকও লিখেছিলেন। কিন্তু এই যে ব্যাপারটা, যে ভীষ্ম তাকে শিখণ্ডিনী বলতেন, কিন্তু দেখা যাবে মহাভারতের মধ্যে একটা বিশাল জায়গা আছে, যেটা একটা অসামান্য জায়গা, যেখানে যক্ষ স্থূণাকর্ণের সঙ্গে অম্বা, তপস্যারত অম্বা, তপস্যা মানে স্ট্রাগল, মেয়ে থেকে ছেলে হবার স্ট্রাগল, সেখানে স্থূণাকর্ণ নামে এক যক্ষের সঙ্গে সেক্স এক্সচেঞ্জ করছেন। তার মানে ট্রান্সসেক্সুয়ালিটির ক্ষেত্রে আমরা কিন্তু ইতিহাস তৈরি করেছি। মাইট বি এই যে ট্রান্সসেক্সুয়ালিটি, একটা মেয়ে থেকে পুরুষ হওয়া, এই জিনিসটা হয়তো আমাদের সময়ে বাস্তবে এই উদাহরণ ছিল না, কিন্তু দা ভিনসি যেরকমভাবে এরোপ্লেন তৈরি হওয়ার অনেক আগে এরোপ্লেনের ছবি আঁকতে পেরেছিলেন, এইচ.জি. ওয়েলস চাঁদে যাবার অনেক আগে দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন লিখতে পেরেছিলেন, সেখানে সায়েন্স ফিকশন হিসেবে, সেখানে এইটা যে ভাবা হয়েছিল যে একটা সেক্স এক্সচেঞ্জ হচ্ছে পুরুষ একটা যক্ষ স্থূণাকর্ণের সঙ্গে, এটা আমার মনে হয় যে আমাদের দেশের একটা চরম উদাহরণ, যা ইমাজিনারি জায়গায় আমরা কতটা ইনটিউটিভ হতে পারি। এই ব্যাপারটা বলেই একটা মিথোলজিক্যাল প্লেন সেটা কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকতে পারে, যে শিখণ্ডিনী সে শিখণ্ডী হয়ে উঠছে, এবং যার সেই শিখণ্ডী পুরুষত্বটা কিছুতেই ভীষ্ম স্বীকার করছেন না। এবং একটা সময় তিনি অসামান্যভাবে বলছেন যে আমার নেমে এই যে বাণগুলি আমাকে খুব পীড়া দিচ্ছে, নেমে বানা শিখণ্ডী না, এই বাণগুলি শিখণ্ডীর হতে পারে না, এই বাণগুলি অর্জুনের। কারণ অর্জুন শিখণ্ডীর বাণের পেছন পেছন তিনিও বাণ ছুটছিলেন, কিন্তু যেগুলো তার কষ্ট হচ্ছিল না সেগুলোকে তিনি বলছেন নেমে বানা শিখণ্ডী না, এই বাণগুলো শিখণ্ডীর ছড়া নয়, এত লাগছে না আমার তাতে, কিন্তু অর্জুনের বাণগুলো বড় কষ্ট দিচ্ছে। এই যে যুদ্ধক্ষেত্রের এই ভাবনা, শিখণ্ডিনী, অম্বা শিখণ্ডিনী, আমি বলবো যে ট্রান্সসেক্সুয়ালিটির ক্ষেত্রে এটা আমাদের ভারতবর্ষের মহাভারত স্টার বানিয়ে দিয়েছে আমাদের। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।